ইউরোপ পাড়ি দিতে গিয়ে গ্রিস উপকূলে প্রাণহানি, নিহত অভিবাসন প্রত্যাশীর 18 জনই বাংলাদেশি, 10 জনের বাড়ি সুনামগঞ্জ। ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের ছক পেন্টাগনের, ট্রাম্প বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের রাজপথে মার্কিনিরা। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি সামিয়া সেহরিস আলম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বপ্ন ছিল ইউরোপের, বাস্তবে মিলল মানব পাচারকারীদের প্রতারণা আর ভূমধ্যসাগরের নির্মমতা। 6 দিন খাবার ও পানি ছাড়া দিশাহীন সাগরে ভেসে প্রাণ গেল 22 জন অভিবাসন প্রত্যাশীর। তাদের মধ্যে 18 জনই বাংলাদেশি, বলছেন বেঁচে ফেরা একজন। তাকে সহ গ্রিস উপকূল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 21 বাংলাদেশিকে। ভূমধ্যসাগরের বুকে 6 দিন 6 রাত, খাবার নেই, পানি নেই, নেই দিক নির্দেশনা। আর এই নরক যাত্রায় ঝরেছে 22টি প্রাণ। মৃতদের মধ্যে বাংলাদেশি 18 জন। তাদের মরদেহ পরিবারের কাছে ফেরেনি, ফেলে দেয়া হয়েছে সমুদ্রে। দালালের নির্দেশে সহযাত্রীরাই ফেলতে বাধ্য হয়েছেন। বেঁচে ফেরা যাত্রীরা জানান, এটি কেবল দুর্ঘটনা নয়, এটি মানব পাচারকারীদের পরিকল্পিত প্রতারণা। বরাবর দেওয়ার কথা, কিন্তু আমরা বরাবর শিপ দেওয়ার কথা, শিপ দেয় নাই। কোনো জিপিএস টাকার বা জিপিএস কোনো ম্যাপ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। বলছে যে সোজা চলে যাও, এরকম বলে ধাক্কা মানে বাসায় গেছে সোজা চলে যাও। সোজা চলে গিয়ে আমরা কোনো কুলকিনারা পাই নাই। 6 দিন 6 রাত আমরা শুধু রাউন্ড দিছি। রাউন্ড, সাগর তো বিশাল বড়, আমরা কোনো কিছু পাই নাই, কোনো হেল্প পাই নাই। ভুক্তভোগী এই ব্যক্তি আরও জানালেন, মৃত্যুর সাথে 6 দিনের লড়াইয়ে সাগরে ভাসমান বিভিন্ন জাহাজের কাছে বারবার সহায়তা চেয়েও কোথাও পাননি আশ্রয়। অনেক শিপ পাইছি, শিপের পিছিয়ে আমরা দৌড়ছি, কেউ হেল্প করে নাই। আমরা 26 তারিখ রাত্রে রেস্কিউ টিমে আমাদেরকে উদ্ধার করছে। আর 10 মিনিট পরে আমরা যদি উদ্ধার হইতাম, ঝড় তুফান বৃষ্টি চালাইছিল, 10 মিনিট লেট হলে আমরা সবাই মারা গেলাম বলে। গ্রিসের কোস্টগার্ড নিশ্চিত করেছে, নৌযানটি গেল 21 মার্চ লিবিয়ার বন্দর নগরী তব্রুক থেকে রওনা দেয়। ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা থেকে 53 নটিক্যাল মাইল দক্ষিণে পৌঁছাতে সময় লাগে পুরো 6 দিন। প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির সংকটে একে একে মারা যান যাত্রীরা। ফ্রন্টেক্সের একটি জাহাজ পরে 26 জনকে উদ্ধার করে, যাদের মধ্যে 21 বাংলাদেশি রয়েছেন। 2 দক্ষিণ সুদানিজ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা বিচ্ছিন্ন নয়। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে, 2026 সালের প্রথম 2 মাসেই ভূমধ্যসাগরে মৃত্যু হয়েছে 559 জনের, যা গেল বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এর মধ্যে কতজন বাংলাদেশি, সেই হিসাব এখনও অজানা। লিবিয়া থেকে সাগর পথে ইউরোপ যাওয়ার সময় মারা যাওয়া 18 বাংলাদেশিদের মধ্যে 10 জনই সুনামগঞ্জের। এর মধ্যে সুহানুর, শায়েক আহমেদ, মোহাম্মদ আলী, নাইম ও আমিনুর রহমানের বাড়ি জগন্নাথপুর উপজেলায়। আর দিরাই উপজেলার 4 জন। তারা হলেন নুরুজ্জামান সর্দার, সাজিদুর রহমান, সাহান ও মুজিবুর রহমান। এছাড়া ফাহিম আহমেদ মুন্না নামের একজনের বাড়ি দোয়ারাবাজার উপজেলায়। তাদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী ও গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন এ দাবি করা হয়েছে। এরই মধ্যে নতুন করে 3,500 মার্কিন সেনা ও যুদ্ধ সরঞ্জাম পৌঁছেছে মধ্যপ্রাচ্যে। পাল্টা হামলায় সক্রিয়তা আরও বাড়িয়েছে ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্রে টার্গেট করা হচ্ছে মার্কিন ও মিত্র স্থাপনা। এদিকে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আরও তীব্র ও বিস্তৃত হওয়ার আভাস দিচ্ছে চলমান ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানিয়েছে, স্পেশাল ফোর্স ও পদাতিক সেনাদের সমন্বয়ে এই অভিযান পরিচালনার পরিকল্পনা করছে পেন্টাগন। তবে এটি পূর্ণমাত্রার আগ্রাসন হবে কিনা
তা এখনও জানা যায়নি। এর মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে ইউএসএস ট্রিপলি জাহাজে যুক্তরাষ্ট্রের ৩,৫০০ সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সাথে এসেছে পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমান ও জলে ও স্থলে আক্রমণের সরঞ্জাম। এছাড়া মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকেও আরও কয়েক হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে। এদিকে ইরানের তীব্র হামলায় কাঁপছে পুরো অঞ্চল। কুয়েত, বাহরাইন ও দুবাইয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। ইরাকের ইরবিলে মার্কিন স্থাপনায় এবং বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। নাজেহাল অবস্থা ইসরায়েলেরও। দখলদার ভূখণ্ডটিতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে মধ্যাঞ্চলীয় গ্রাম এশতাউলে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন, ধ্বংস হয়েছে বেশ কিছু ভবন। এছাড়া চুপ করে নেই লেবানন। গেল ২৪ ঘন্টায় জায়নবাদী ভূখণ্ডে ২৫০টি রকেট ছুড়েছে হেজবুল্লাহ। এর বাইরে হুতি বিদ্রোহীরা দ্বিতীয় দফায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আগ্রাসন তীব্র হয়েছে ইরানেও। মার্কিন ইসরায়েলি হামলায় তেহরানের উত্তরাঞ্চলীয় সাআদাতাবাদ ও পশ্চিমাঞ্চলে বেসামরিক এলাকায় ১২ জন আহত হয়েছেন। ইরানের শিক্ষা প্রতিষ্ঠানের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে আঘাতের হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটিতে গণবিক্ষোভের নতুন ঢেউ উঠেছে। ইরানে মার্কিন আগ্রাসন, অভিবাসন দমন নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শনিবার সারা দেশে অনুষ্ঠিত হয়েছে নো কিংস র্যালি। বিক্ষোভে রাত ছড়িয়েছে ইউরোপ থেকে ইসরায়েল পর্যন্ত। যুক্তরাষ্ট্র জুড়ে ইরান যুদ্ধবিরোধী স্লোগানে উত্তাল নো কিংস বিক্ষোভ। ইরানে মার্কিন যুদ্ধের প্রতিবাদে দেশ জুড়ে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। শনিবার অনুষ্ঠিত নো কিংস র্যালির তৃতীয় পর্বে ৫০টি অঙ্গরাজ্যে ৩,১০০-র বেশি কর্মসূচি নিবন্ধিত হয়েছে। আয়োজকরা বলছেন ৯০ লাখের বেশি মানুষ এতে অংশ নেওয়ার কথা রয়েছে। এটি হতে পারে মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়াল হয়ে ন্যাশনাল মলে মিছিল করেন। পুট ডাউন দ্য ক্রাউন ক্লাউন এবং রিজিম চেঞ্জ বিগিনস অ্যাট হোম লেখা ব্যানার হাতে বিক্ষোভকারীরা স্লোগান দেন নো কিংস। মিনেসোটায় মূল কর্মসূচিতে হাজির হন ব্রুস স্প্রিংস্টিন। পরিবেশন করেন অভিবাসন দমন বিরোধী গান স্ট্রিটস অফ মিনিয়াপলিস। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ভিড় সামলাতে পুলিশকে রাস্তা বন্ধ করতে হয়। বিক্ষোভকারীরা জানান ইরানে যুদ্ধ, অভিবাসন দমন নীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি তাদের রাস্তায় নামিয়েছে। ট্রাম্প একজন উন্মাদ, সেটি দেখানোর জন্যই আমরা জড়ো হয়েছি। তিনি একজন উন্মাদ এবং শিশু নির্যাতনকারী। শিগগিরই সবাই তা জানতে পারবে। আমরা সবাই যুদ্ধের বিরুদ্ধে। আমরা চাই না ট্রাম্প বা ইসরায়েল ইরানে বোমা ফেলুক, আমাদের অবকাঠামো ধ্বংস করুক, কিংবা বিশ্বের সবকিছু ধ্বংস করে দিক। যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলতে আমি এখানে এসেছি। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে বিশ্বে। প্যারিসের বাস্তিলে শত শত আমেরিকান প্রবাসী জড়ো হন। রোমে হাজারো মানুষ আ ওয়ার্ল্ড ফ্রি ফ্রম ওয়ার্স ব্যানার হাতে মিছিল করেন। লন্ডনে ইরান যুদ্ধবিরোধী ব্যানার হাতে সমবেত হন বিক্ষোভকারীরা। ইসরায়েলেও চলছে বিক্ষোভ। শনিবার তেল আবিব ও হাইফায় ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করে। তেল আবিবের হাবিমা স্কোয়ারে বিক্ষোভকারীরা স্লোগান দেন চিরস্থায়ী যুদ্ধ কোনো কৌশল নয়। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। ইরানকে কাবু করতে খার্ক সহ বেশ কয়েকটি দ্বীপ দখলের নীল নকশা আঁকছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করছে ওয়াশিংটন। তবে ভৌগোলিক অবস্থানগত কারণে খার্ক দ্বীপ দখল করা কঠিন হবে যুক্তরাষ্ট্রের। পাহাড়ি এলাকায় ইরানের রণকৌশলের কাছে খুব একটি সুবিধা করতে পারবে না মার্কিন সেনারা, মত বিশেষজ্ঞদের।
পারস্য উপসাগরের উত্তর পূর্বে অবস্থিত খার্ক দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনও শুরু করেছে দেশটি। বিশেষজ্ঞদের মতে এই দ্বীপ দখল করে ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে বাধ্য করতে চায় ওয়াশিংটন। তবে এমন অভিযানে মার্কিন সেনাদের ব্যাপক হতাহতের শঙ্কা করছেন সমাজবিদরা। খার্ক দ্বীপ থেকে ইরান তার প্রায় 90% তেল রপ্তানি করে থাকে, ফলে তেহরানের হৃৎপিণ্ডও বলা হয় খার্ককে। ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব ও ইরানের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হওয়ায় দ্বীপটির দিকে নজর যুক্তরাষ্ট্রের। পাশাপাশি কেশম দ্বীপ দখলের পরিকল্পনাও আছে ওয়াশিংটনের। এই দ্বীপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র রাখার জন্য টানেল নেটওয়ার্ক তৈরি করেছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো এই দ্বীপের পাশ দিয়েই সরিয়ে নিয়ে থাকে তেহরান। এছাড়া উপসাগরের কেন্দ্রে অবস্থিত আবু মুসা ও এর সংলগ্ন দ্বীপগুলো হতে পারে লক্ষ্যবস্তু। খার্ক দ্বীপ দখলে এরই মধ্যে প্রায় 5000 মেরিন সদস্য সহ 2টি মেরিন এক্সপেডিশনারি ইউনিট মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি 82তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় 1000 সেনাও পাঠাচ্ছে ওয়াশিংটন। দ্বীপ দখলে প্রথমে বিচ্ছিন্নকরণ অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। হামলা শুরু হতে পারে ইলেকট্রনিক যন্ত্র ও রাডার জ্যামের মাধ্যমে, এরপর চলবে তীব্র বোমাবর্ষণ। এক্ষেত্রে V-22 ও স্প্রে বিমান, চিনুক ও ব্ল্যাক হক ব্যবহার করতে পারে ওয়াশিংটন। বিশেষজ্ঞদের সংখ্যা এইসব দ্বীপ ইরানের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি হওয়ায় মার্কিন বাহিনী তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে। হেলিকপ্টার থেকে নামার সময়ই সেনারা ইরানের লক্ষ্যবস্তু হতে পারে। আর স্থল অভিযানের ক্ষেত্রে মার্কিন বাহিনী দ্বীপে নামতে পারলেও পড়বে কঠিন পরীক্ষার মুখে। ইরানের গেরিলা কৌশলের সামনে টিকে থাকা কঠিন হবে তাদের। এক্ষেত্রে মোজাইক ডিফেন্স নামে বিকেন্দ্রীভূত কমান্ড ব্যবস্থায় ছোট ছোট ইউনিটে আক্রমণ চালাতে পারে তেহরান। আর কোনোভাবে দ্বীপ দখল করলেও মার্কিন সেনাদের টিকে থাকায় হবে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে খাদ্য, জ্বালানি, গোলা বারুদ ও চিকিৎসা সহায়তার ক্ষেত্রে চরম সংকটের মুখে পড়বেন মার্কিন সেনারা। এসব দ্বীপ দখল সম্ভব হলেও তা ধরে রাখা অত্যন্ত কঠিন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, মত সমরবিদদের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে তেহরান। দ্বীপাঞ্চলগুলোতে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইরান। হামলা ঠেকাতে উপকূল জুড়ে অ্যান্টি পার্সোনেল ও অ্যান্টি আর্মার মাইন পুঁতে রেখেছে দেশটি। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরান ঘিরে ছড়িয়ে পড়া উত্তেজনার পারদকে আরও এক ধাপ উস্কে দিল উত্তর কোরিয়া। এবার যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালানোর দাবি দেশটির। বিশ্ব ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রকে পরাস্ত করতে কিম জং উনের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া জানান দিতে চাইছে তাদের সামরিক সক্ষমতা। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে দেশটি, যা সরাসরি পর্যবেক্ষণ করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে চলা এই টালমাটাল পরিস্থিতিতে এটি শুধু একটি প্রযুক্তিগত পরীক্ষায় নয়, বরং উত্তর কোরিয়ার পক্ষ থেকে একটি স্পষ্ট কৌশলগত বার্তা। রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর প্রতিবেদনে দাবি করা হয়, কম্পোজিট কার্বন ফাইবার ব্যবহার করে নতুনভাবে আপগ্রেড করা ইঞ্জিনের গ্রাউন্ড জেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা প্রায় 2500 কিলোটন, যা গেল বছর সেপ্টেম্বরে চালানো পরীক্ষায় ব্যবহৃত প্রায় 1971 কিলোটন ইঞ্জিনের তুলনায় অনেক শক্তিশালী। বিশ্লেষকদের মতে এই ইঞ্জিনের ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা ভবিষ্যতে একটি ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড স্থাপন পরিকল্পনার অংশ হতে পারে, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে বিশেষভাবে তৈরি। যদিও এই পরীক্ষাটি কখন ও কোথায় চালানো হয় সে ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি KCNA। এদিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময় চালানো হলো যখন সম্প্রতি সংসদের এক ভাষণে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক সন্ত্রাসবাদ ও আগ্রাসন ছড়ানোর জন্য দায়ী করেন কিম জং উন। বলেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধই প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক ছিল। এদিকে বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া ইতোমধ্যেই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এখনও বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ প্রযুক্তির বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যদিও দীর্ঘদিনের পারমাণবিক কর্মসূচিতে বিপুল বিনিয়োগের ফলে দেশটি সেই সক্ষমতার অনেকটাই কাছাকাছি বলেও মত অনেক বিশেষজ্ঞের। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই নিজেদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও জোরদার করেছে উত্তর কোরিয়া।
নাসরিন আক্তার, চ্যানেল 24। দর্শক